আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবরের আল আকসা ফ্লাড অভিযানের আগে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস ইসরায়েলের সামরিক ঘাঁটি, ট্যাঙ্ক ও আধুনিক প্রযুক্তির সম্পর্কে নজিরবিহীন মাত্রায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছিল। নতুন করে পাওয়া তথ্যের ভিত্তিতে ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, কাসামের যোদ্ধারা অত্যাধুনিক মার্কাভা ৪ ট্যাঙ্কের কার্যক্রম নিয়ে সংবেদনশীল তথ্য সংগ্রহ করেন। এর ভিত্তিতে এগুলো নিষ্ক্রিয় করতে সক্ষম হন তারা। হামাস কয়েক বছর ধরে হাজার হাজার ইসরায়েলি সেনার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে ট্যাঙ্কের ভেতরের একটি গোপন বোতাম শনাক্ত করেন, যা সাময়িকভাবে ট্যাঙ্ক অক্ষম করে দিতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, হামাসের যোদ্ধারা ট্যাঙ্কগুলো দখল করে গাজায় নেবার চেষ্টাও করেছিলেন। যদিও তারা তাতে সফল হননি, তবে সেদিন বেশ কয়েকটি ট্যাঙ্ক অচল করে দেন তারা। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন বুঝতে পারছিল না হামাস কিভাবে এত সুনির্দিষ্ট তথ্য পেল। ২০২৪ সালের শুরুর দিকে একটি সুড়ঙ্গে ইসরায়েলি বাহিনী এমন প্রমাণ খুঁজে পায়, যাতে দেখা গেছে ২০১৮ সাল থেকে হামাস মার্কাভা ট্যাঙ্ক ও সাজোয়া ইউনিটকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। প্রতিবেদন অনুসারে কাসাম ব্রিগেডস ইসরায়েলি সাজোয়া কোরের প্রশিক্ষণ পদ্ধতির অনুকরণে মডেল ও উন্নত সিমুলেটর তৈরি করে এবং একটি বিশেষ ট্যাঙ্ক ফোর্স গঠন করে। ২৫০০ সদস্যের গোয়েন্দা ইউনিট গড়ে তোলা হয়, যারা প্রায় ১ লাখ ইসরায়েলি সেনাকে পর্যবেক্ষণ করেন এবং এলিট ইউনিট সম্পৃক্ত ব্যক্তিগত মেসেজিং গ্রুপেও ঢুকে পড়েন। সংগৃহীত উপাদান থেকে হামাস গাজার চারপাশের সামরিক স্থাপনাগুলোর নির্ভুল মডেল ও ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেশন তৈরি করে। এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, আমরা কখনো ভাবিনি রেপ্লিকাগুলো এত নিখুঁত হবে। বিমান বাহিনীর এক কর্মকর্তা মন্তব্য করেন, হামাস আমাদের ঘাঁটিগুলোর বিষয়ে আমার চেয়েও ভালো জানত। ৭ অক্টোবরের ঘটনায় ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক ও গোয়েন্দা ব্যর্থতা হিসেবে বর্ণনা করা হচ্ছে। সমালোচনা বাড়লেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেননি, যেখানে বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা এরই মধ্যে এর দায় নিয়ে পদত্যাগ করেছেন। ৭ অক্টোবর হামাসের অভিযানের বিষয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে ইসরায়েলে। ওই সময় দায়িত্বে থাকা সিনিয়র ইসরায়েলি সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ব্যবস্থা নিতে চিফ অব স্টাফ ইয়াল জামির তাদের তলব করেছেন। ইসরায়েলি চ্যানেল 12 রোববার জানিয়েছে, জামির এই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে হামলার সময় তাদের ব্যক্তিগত ব্যর্থতা ও প্রতিরোধে অক্ষমতার কারণে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাটিকে গভীর ব্যর্থতা ও নেতৃত্ব দায় হিসেবে বিবেচনা করছে। চ্যানেল 12 জানায়, তলব করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সামরিক গোয়েন্দা সংস্থা আমানের প্রধান স্লোমি বিল্ডার। হামলার সময় তিনি অপারেশনস বিভাগের প্রধান ছিলেন। এছাড়াও আছেন সাউদার্ন কমান্ড প্রধান ইয়ারডন ফিঙ্কেলম্যান, অপারেশনস বিভাগের প্রধান ওদেত বেসিওক ও বিমান বাহিনীর প্রধান টোমার বার। চিফ অব স্টাফ জামির শিগগিরই এদের বিরুদ্ধে কমান্ড ডিসিশন ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। এই পদক্ষেপগুলো সাম্প্রতিক সময়ে শুরু করা অভ্যন্তরীণ তদন্তের অংশ, যার নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সামি তুরিজেমান। তদন্তে ৬টি মূল কারণ শনাক্ত করা হয়, যা ৭ অক্টোবরের হামলাকে সফল হতে সহায়তা করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলাটি রোধ করা সম্ভব ছিল। তদন্তে বলা হয়, ৭ অক্টোবরের আগের রাতে স্পষ্ট সংকেত থাকার পরেও সেই গুরুত্বপূর্ণ সময়ে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। চিফ অব স্টাফ ইয়াল জামির বলেন, জন আস্থা ও সামরিক সক্ষমতা উন্নয়নের জন্য সদিচ্ছা অপরিহার্য। তিনি ব্যর্থতার ব্যাপ্তি পূর্ণাঙ্গভাবে মূল্যায়নে একটি বিস্তৃত অনুসন্ধান কমিটির প্রয়োজনীয়তার উপর জোর দেন। এদিকে কট্টর ডানপন্থী নেতানিয়াহু সরকার ৭ অক্টোবরের ব্যর্থতা মূল্যায়নে একটি অনানুষ্ঠানিক তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হাইসাম আলী আল তাবাতাবাই নিহত হবার পর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রোববার নিহত আল তাবাতাবাই সৈয়দ আবু আলী নামে পরিচিত ছিলেন। হামলায় আরও কয়েকজন প্রতিরোধ যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন।
হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস ফিলিস্তিনের প্রতি আল তাবাতাবাইয়ের দীর্ঘদিনের একনিষ্ঠ সমর্থন স্মরণ করে বলেছে, সর্বোচ্চ গৌরব ও মর্যাদার সঙ্গে কাসাম ব্রিগেডস লেবাননের মহান ইসলামী প্রতিরোধ কমান্ডার হাইসাম আলী আল তাবাতাবাইয়ের শাহাদাত স্মরণ করছে। তারা জানান, তিনি বহু বছর ধরে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করতে এবং ফিলিস্তিনি জনগণকে গুরুত্বপূর্ণ সময়ে সহায়তা করতে মূল ভূমিকা পালন করেছেন। ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা সারায়া আল কুদস আল তাবাতাবাইয়ের মৃত্যুকে ইসরায়েলি বর্বরতার ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, আমরা হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম ও লেবাননের ইসলামী প্রতিরোধের নেতৃত্বের প্রতি মহান জিহাদি কমান্ডার হাইসাম আল তাবাতাবাইয়ের শাহাদাতে গভীর সমবেদনা জানাই। এই হামলা দখলদার শক্তির বর্বরতার প্রমাণ। সংগঠনটি বলেছে, লেবানন, গাজা ও পশ্চিম তীরে দীর্ঘদিনের আগ্রাসন ও গণহত্যার পরেও ইসরায়েল তাদের বিজয় অর্জনে ব্যর্থ হয়েছে। বিবৃতিতে সতর্ক করা হয়, এই ধরনের হত্যাকাণ্ড ইসরায়েলকে কোনো বিজয় এনে দেবে না, বরং গভীর বেদনা প্রতিরোধ সংগ্রামের স্পৃহাকে আরও দৃঢ় করবে। আরেক বিবৃতিতে সারায়া আল কুদস আল তাবাতাবাইকে লেবাননে ইসলামী প্রতিরোধের অন্যতম স্তম্ভ এবং প্রতিরোধ অক্ষের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেছে, দীর্ঘ দশকের সম্মুখ সারির সংগ্রামে তিনি যেই পথে শাহাদাত বরণ করেছেন, সেই লক্ষ্যে ফিলিস্তিনের প্রতি ইঞ্চি ভূমি মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে। রোববারের এই হামলাকে বিশ্বাসঘাতক আক্রমণ আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানান, এই হামলা 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন এবং লেবাননের সার্বভৌমত্বের ওপর বর্বর আঘাত। ইরান হামলার জন্য ইসরায়েলি নেতাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানায়। একই সঙ্গে নিহতের পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে লেবাননকে রক্ষায় কমান্ডার তাবাতাবাইয়ের আজীবন ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান। বিবৃতিতে ইরান যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেছে, ওয়াশিংটনের সমর্থন জায়নবাদী শাসনকে যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনে উৎসাহিত করছে। তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, জায়নবাদী শাসনের সামরিক আগ্রাসন শুধু পশ্চিম এশিয়ার নয়, পুরো বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি, আর তাই এর মোকাবেলা করা বৈশ্বিক দায়িত্ব। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ডের প্রতি পাকিস্তান আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ তাহের আন্দ্রাবি বলেছেন, তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে 2015 সালে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তির পুনরুজ্জীবন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবকে পাকিস্তান সমর্থন করে। আন্দ্রাবি জানান, পাকিস্তান অতীতেও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যে কোনো বিদেশি সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছে এবং ভবিষ্যতেও কূটনীতি বিরোধী পন্থা প্রত্যাখ্যান করার অবস্থানে থাকবে। তিনি আর বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশন বাস্তবায়ন এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রস্তাবও পাকিস্তান সমর্থন করেছে। এদিকে লাহোরের সেন্টার ফর অ্যারোস্পেস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ আয়োজিত একটি গোল টেবিল বৈঠকে সামরিক ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। তারা বলেছেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি আওতায় দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করেনি। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই সমর্থন কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, ইরান এনপিটির সদস্য হওয়ায় শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের বৈধ অধিকার রাখে। পাকিস্তান নিজেও একই রকম অভিজ্ঞতার কারণে জানে কোনো দেশকে এই অধিকার থেকে বঞ্চিত করা অন্যায্য। দ্বিতীয়ত, ইরান পাকিস্তান উভয়ই জ্বালানি সংকটে ভুগছে। ইরানের পারমাণবিক অগ্রগতি ভবিষ্যতে জ্বালানি খাতে যৌথ সহযোগিতা বাড়াতে পারে। তৃতীয়ত, ইরানকে সমর্থন করে পাকিস্তান বিশ্বশক্তিকে বার্তা দিচ্ছে আঞ্চলিক দেশগুলোর নিজেদের ভাগ্য নির্ধারণের পূর্ণ অধিকার রয়েছে। এটি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার করতে পারে। চতুর্থত, ইরান পাকিস্তানের দীর্ঘদিনের ধর্মীয়, সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ক এই অবস্থানকে আরও শক্তিশালী করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।